খবর ১৬ আনায় চাকরি পেতেই খুশিতে রণকে জড়িয়ে ধরলো সরোজ। অবাক হয়ে গেল রণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সরোজিনীকে রণ সাবধান করে আর বলে, একটা পরিবারের প্রায়োরিটি রয়েছে, বুঝতে পেরেছো? সেটা সেটা আপনাকে মানতে হবে। তখন এই কথা বলে সেখান থেকে রণ চলে যায়। তারপরে দেখা যাবে পুতুল দি সরোজকে ফোন করে আর ফোন করে বলে, সরোজ, তুই আমাকে ফোন করেছিলি? তখনই সরোজিনী বলে, হ্যাঁ রে পুতুল দি, আসলে ব্যাকডেটে কোনো অ্যাফেয়ার করা যায়? তখন পুতুল দি বলে, হ্যাঁ করা যায় তো, যদি সেই পুলিশ পরিচিত হয় তাহলে করা যায়। কেন রে? তখন সরোজিনী বলে, তার মানে রাতুল মামা এইভাবেই সেদিন বেঁচে গিয়েছিল। তখন পুতুল বলে, আচ্ছা কোন থানায় অ্যাফেয়ারটা করেছে? তখনই সরোজ সেই থানার নাম বললে পুতুল বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং তোকে খোঁজ নিয়ে জানাবো, ঠিক আছে? তখন সরোজ বলে, হ্যাঁ পুতুল দি, আমাকে জানাবে। না হলে আমি কিছুতেই ভালো কোনো জোরালো প্রমাণ ছাড়া ওই রাতুল সান্যালকে কিছুতেই ধরতে পারছি না। রাতুল সান্যালকে ধরতে একটা বড় জোরালো প্রমাণ দরকার, শক্ত এভিডেন্স দরকার। তখন পুতুল বলে, আচ্ছা তুই চিন্তা করিস না। ঠিক তখনই রণ এসে সরোজের কথা শুনতে পায় আর এই কথাগুলো শুনেই সেখান থেকে রণ চলে যায়। তারপরে দেখা যাবে সরোজকে পুতুল বলে, শোন সরোজ, তোকে না আমি একটা কথা বলছি, বিয়েটা যেভাবেই হোক না কেন, তোরা না দুজন একটু দুজনকে সময় দে, একটু কাছাকাছি আসার চেষ্টা কর। তুই তোর স্বামীকে কিছু রেঁধে খাওয়া, দেখবি সবকিছু নর্মাল হয়ে যাবে। দেখ, এভাবে তো আর সবকিছু চলতে পারে না, ঠিক না? বিয়ে যখন হয়েছে সেটা তো তোদের পালন করতেই হবে। তখনই সরোজিনী মনে মনে ভাবে, পুতুল দি, তোমাদেরকে কিভাবে বোঝাবো, কোনো কিছুই তো বোঝাতে পারছি না। আর তাছাড়া 6 মাস পরেই তো ওনারা এখান থেকে চলে যাবেন। তার আগেই তো যা কিছু করার আমাকে করতে হবে। ওই রাতুল মামা, তারপরে রাগিনী চ্যাটার্জি, ওদেরকে ধরতে হবে। ওদিকে দেখা যাবে রণ বাড়িতে আসে। তখনই প্রিয়া রণর কাছে যায়, গিয়ে বলে, রণ, তুই এসেছিস? রুমে গিয়ে দেখ কি অবস্থা, সরোজের কি হয়েছে কে জানে। তখনই রণর মনে পড়েছে অফিসের কথা। তখন অফিসের কথা ভেবেই মনে মনে ভাবে, সরোজিনীর আবার কিছু হয়নি তো? তখনই রণ প্রিয়াকে বলে, আচ্ছা সরোজিনী, সরোজিনী ঠিক আছে তো? সরোজিনীর আবার কিছু হয়নি তো? তখন প্রিয়া বলে, না না, ঠিক আছে। তখনই প্রিয়া আর দি মিলে রণকে আটকানোর চেষ্টা করে। তখন রণকে বলে, না না, রুমে যাস না, সরোজিনী শুয়ে আছে। সরোজ ঠিক আছে। তখনই রণ বলে, শর্ত তুই এখান থেকে সর। তখন দিকে সরিয়ে দিয়েই রণ ভিতরে যায় আর গিয়ে দেখে খাতা মুড়ি দিয়ে কেউ শুয়ে আছে। তখনই তাকে সরোজিনী ভেবে রণ বলে, আপনি ঠিক আছেন তো সরোজিনী, ঠিক আছেন তো আপনি? তখনই সরোজিনী সেখানে চলে আসে। সে বলে, কি হয়েছে, আপনি এখানে কি করছেন? তখনই রণ সরোজিনীকে দেখে চমকে যায় আর বলে, আপনি এখানে? তাহলে ওইটা কে? তখন দেখা যাবে মেচকা উঠে পড়ে আর লাইটটা অন করলে সবাই মিলে ওদের নিয়ে হাসাহাসি করে, তারপরে সেলিব্রেট করে আর বলে, বাবা সরোজ, তোমার কিছু হয়নি তো? সরোজিনী, তোমার কিছু হয়নি তো? এই নিয়ে সবাই মজা করতে থাকে। তখন প্রিয়া বলে, বাবা এটাকেই বলে প্রেম। তখন মেচকা, ছোটকা সবাই মিলে খুব খুশি হয় আর বলে, যাক, তোদের তাহলে প্রেমটা হলো। তখন ছোটকা বলে, আমি না রণ এটা ভেবেছি যে তোদের নিয়ে একটা কবিতা লিখবো, রোমান্টিক প্রেমের কবিতা। তখন রণ বলে, হয়েছে, তোমাদের মজা করা হয়েছে, তোমরা এখন এখান থেকে যাও। তখন ছোটকা আর মেচকা বলে, হ্যাঁ তাই তো, ছোটকা আর মেচকা এভাবে রোমান্টিক কোনো সিনে থাকে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তোরা থাক। এই বলেই ছোটকা আর মেচকা সেখান থেকে চলে যায়। তখনই রণ সবাইকে বলে, তোরাও যা, তোরা এখানে বসে আছিস কেন, যা। তারপরে দেখা যাবে সরোজিনী ফ্রেশ হতে চলে যায়। ওইদিকে রণকে কেউ ফোন করেই একটা ফাইলের কথা বলে। তখন রণ বলে, ফাইলটা কোথায় আছে? তখন সে ফাইলটা খুঁজতে গেলেই সরোজিনীর ডায়েরিটা নিচে পড়ে যায়। তখন ডায়েরিটা হাতে নেয় রণ আর হাতে নিয়ে সেখানে দেখতে পায় যে রাতুল রাতুল মামাকে কিভাবে সরোজিনী ধরবে আর সন্দেহের কথা। তখনই সরোজিনী ডায়েরিটা টান দিয়ে নিয়ে নেয় আর বলে, আপনি আমার ডায়েরি হাতে নিয়েছেন কেন? তখন এই কথাতেই রণ রেগে যায় আর বলে, কেন, আপনার ডায়েরিটা এখানে পড়েছিল তাই হাতে নিয়েছি। আর তাছাড়া এখানে রাতুল মামার ব্যাপারে কি লেখা আছে? তখন সরোজিনী অবাক হয়ে যায়, বলে, আপনি আমার ডায়েরি ধরবেন না, বুঝতে পেরেছেন? তখন রণ বলে, শুনুন, আপনাকে না আমি ওই খবর 16 আনার অফিসেও রাতুল মামাকে নিয়ে কথা বলতে শুনেছি। কেন, আপনি রাতুল মামাকে কেন সন্দেহ করছেন বলবেন? কেন, কি ডাউট করছেন আপনি? তখন সরোজিনী বলে, শুনুন, আমার না এখনো সব ব্যাপারটা ক্লিয়ার নয় যে উনি হঠাৎ করে পুলিশ এনে কি করে বেঁচে গেলেন। আর সেখানে পুলিশ বলল যে উনি নাকি এফআইআর করেছিলেন ওই গুন্ডাদের দিকে নজর রাখার জন্য। এই ব্যাপারগুলো আমার মোটেও ক্লিয়ার নয়।
তাই আমি এখানে লিখে রেখেছি, বুঝতে পেরেছেন? তখন রণ বলে, শুনুন, আপনি না কোনো ব্যাপার নিয়ে এরকম সন্দেহ করবেন না, বাড়াবাড়ি করবেন না। তখন সরোজিনী বলে, দেখুন, আমার সন্দেহের কথা আপনাদের কাছে তো আমি কাউকে জানাইনি। জানিয়েছি? জানাইনি তো। কাউকে ছোট করা আমার কাজ নয়। কিন্তু আমি যখন রিপোর্টার, তাহলে এগুলো আমার কাজ। সব সত্যিটা আমি যতক্ষণ না পর্যন্ত বের করব ততক্ষণ আমার শান্তি পাবো না। তখনই রণ মনে মনে ভাবে, ঠিকই তো, উনি তো আমাদের কারো কারো কাছে কিছু বলেনি। তার মানে কি উনি নিজেরটা নিজেই লিখে রেখেছেন আর নিজে তদন্ত করছে, তাই তো? ওইদিকে দেখা যাবে সরোজিনী ডায়েরি থেকে নিজের বাবা মায়ের ছবি নিয়ে বলে, না না, এগুলি আরেকটু হলেই স্যার দেখে ফেলতো। আমাকে আরো সাবধান হতে হবে সাবধান। তারপরে দেখা যাবে ল্যাপটপে একটা মেল চেক করার চেষ্টা করে সরোজিনী, কিন্তু কিছুতে নেট পাচ্ছিল না। তখনই রণকে বলে, শার্টটা ফেলে দিয়েছেন কেন? তখন রণ বলে, শার্টটা একটু ছিঁড়ে গেছে, তাই আর পরবো না। তখনই সরোজিনী বলে, একটু রিফু করে দেবো, কারণ জানেন অনেকে শার্ট পরতেও পায় না। তারপর দেখা যাবে সরোজিনী নেট না পেয়ে রণকে বলে, আচ্ছা, আপনার ফোন থেকে একটু নেট দেবেন। তখনই নেট দিয়ে দিলেই তখন রণ বলে, আচ্ছা, ধারটা শোধ করবেন কি করে? তখন সরোজিনী উঠে আসতে গেলে টাকা নেওয়ার জন্য, তখন পড়ে যেতে লাগলেই সঙ্গে সঙ্গে রণ ধরে ফেলে। তারপরেই দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন সরোজকে রণ বলে, আচ্ছা, আরেকটু সাবধান হলেও তো পারতেন। তখন সরোজিনী বলে, আমার কি দোষ? আমার জুতাটাই ছিঁড়ে গেছে, দেখেছেন তো? তারপরেই দেখা যাবে রণ সরোজকে বলে, এই নিন কার্ড, কালকে ভালো একটা জুতো কিনে নেবেন। তখন সরোজিনী বলে, না, দরকার নেই। তারপর সরোজিনী নিজের ব্যাগ থেকে টাকা বের করে রণকে দেয় আর বলে, কালকে তেলের টাকাটা। এই সরোজিনী সরোজিনী কোনোদিনও কারো কাছ থেকে ধার রাখে না, আর নিজের খরচ নিজে চালাতে পারে। তার জন্য তো চাকরিটা খুঁজছি। চাকরিটা হয়ে গেলেই আমি অনেকটা শান্তি পাবো। তখন এই কথা ভেবে মনে মনে বলে, আমার চাকরিটা যেন হয়ে যায়। তখনই দেখা যাবে মেল আসে সবর খবর 16 আনা থেকে। তখন মেলটা পড়ে খুশি হয়ে যায় সরোজিনী আর বলে, চাকরিটা আমার হয়ে গেছে। এই বলে দৌড়ে গিয়ে রণকে জড়িয়ে ধরে। তখন রণ অবাক হয়ে যায় সরোজিনীর এই কাণ্ড দেখে, আর নিজে ধরবে কিনা সরোজিনীকে সেটাও চিন্তা করতে থাকে। তারপরে দেখা যাবে সরোজিনীর চেনটা রণর গেঞ্জির সাথে মিলে ছিঁড়ে যায়। তখন সেই চেনটা গলায় দিতে গেলেই রণ নিজেই গলায় পরিয়ে দেয়, আর রণর বিয়ের দিনের কথা মনে পড়ে। বিয়ের দিনের কথা মনে পড়েই সরোজিনীর উপর রেগে যায় আর একটা ছুরি ছুঁড়ে মারে। তখন সরোজিনী বলে, কি করছেন আপনি? আমার তো লেগে যেতে পারতো। তখন এক এক করে 4টা ছুরি সরোজিনীর দিকে ছুঁড়ে মারে রণ। তখন সরোজিনী এরকম একটা ব্যবহার দেখে অবাক হয়ে যায়, বলে, কেন আপনি এরকম করছেন? আমার গায়ে লেগে যাবে তো। তারপরেও দেখা যাবে রণ আরেকটাও ছুরি ছুঁড়ে মারে। তখন তো সরোজিনী প্রচন্ড রেগে যায় আর সেই ছুরিটাকে হাত দিয়ে ধরে ফেলে। তখন রণ এরকম কাণ্ড দেখে সরোজিনীর দিকে তাকিয়ে থাকে। তখন সরোজিনী বলে, শুনুন, সব সময় না আপনার রাগটা যে আমি সহ্য করব তা কিন্তু নয়। আমিও বুলেট সরোজিনী, আমিও কিন্তু কারো কাছে হার মানি না, কারো কাছে নয়। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রণ। তখন সরোজিনী বলে, শুনুন, আমি না আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি আমাকে আঘাত করবেন না, কারণ আপনি রাগী হতে পারেন, কিন্তু কাউকে আঘাত করার মতো নয়। তো বন্ধুরা, আস্তে আস্তে কি সরোজিনী আর রণ তাহলে কাছাকাছি আসবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।